গুম হওয়া ব্যক্তির স্বজনদের আর্তনাদ আহাজারিতে ভারী হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। নিখোঁজদের ফেরত পাওয়ার পাশাপাশি আয়নাঘর নামক নির্যাতন কারখানা বিলুপ্ত ঘোষণার দাবি জানান স্বজনরা। বিচারের দাবি জানান গুমের সঙ্গে জড়িত সব অপরাধীর। 11 বছর ধরে আমি আমার বাবাকে রাস্তায় রাস্তায় খুঁজি। আমি কিছু চাই না, আমি শুধু আমার বাবাকে ফেরত চাই। বাবার হাত ধরে স্কুলে যেতে চাই। খুব ছোট্ট তখন বাবাকে তুলে নিয়ে যায় রাষ্ট্রীয় বাহিনী। এখন স্মৃতি হাতড়েও বাবার কথা মনে করতে পারে না এসব শিশু। এটা আমার বাবা চঞ্চল হোসেন, তিনি শাহবাগ থেকে 2013 সালে গুম হয়। এখন 11 বছর ধরে আমি আমার বাবাকে পাই না। আমি আমার বাবার ফেসটাও মনে নেই যে আমার বাবা কেমন দেখতে ছিল। আমি শুধু ছবিতে আমার বাবাকে তাকিয়ে থাকি। আমি এখন শুধু আমার বাবাকে চাই, আর কাউকে চাই না। আমার নাম সাফা, আমার বাবার নাম 2013 সালে 2 ডিসেম্বর আমার বাবা নিখোঁজ। আমার একটি দাবি, আমার বাবাকে ফিরে দিন। আমার বাবা ছাড়া কাউকে চাই না। শুক্রবার আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে শহীদ মিনারে গুম হওয়া শত পরিবারের সদস্যরা আর্তনাদ করেন স্বজনদের ফিরে পেতে। শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রতিহিংসায় নিখোঁজ কারো বাবা, কারো সন্তান, কারো স্বামী, কারো ভাই। ওই রাত্রে আমি 12 লাখ টাকা জোগাড় করতে পারি নাই। পরের দিন বিকেলে টাকা নিয়ে গেছি বলে কি এটা বড় হাতে চলে গেছে। এখন আমাদের কিছু করার নাই। ফ্যামিলিগতভাবে যে আমাদের কি যে অবস্থা, এটা গুম হওয়া ফ্যামিলি বলতে পারবে, দ্বিতীয় কেউ বলতে পারবে না। র্যাব 1 মেজর মহিউদ্দিন, মেজর সাজ্জাদ, এরা আমাদেরকে ছয়টা মাস ঘুরে কথা দিয়া কথা রাখে নাই। আমার পাইটারে আমরা আজও পাই নাই। আমার ছেলে এসে বলবে আম্মু আমার প্যান্ট দাও, আমি প্যান্টটা পরবো। আমার ছেলেকে একটুকুর জন্য আমার ছেলেকে আমি বলি নাই। আমার ভাইকে ফেরত চাই, একদম ঘরের মধ্যে একটা ভালো অবস্থা। যারা বেঁচে ফিরেছেন তাদের প্রশ্ন, রাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার কথা প্রতিটি নাগরিককে, কিন্তু সরকারি বাহিনী কোন আইনি বলে তাদের গুম করেছিল। আমার পরিবারের মতো কোনো হতভাগা পরিবারের জন্য এই কষ্ট মাসের পর মাস, বছর বড়িয়ে যেতে না হয়। শেখ হাসিনা সে যা করেছিল অবশ্যই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। গুম হওয়া ব্যক্তিদের ফেরত পাওয়ার পাশাপাশি আয়নাঘর নামক নির্যাতন কারখানা বিলুপ্ত ঘোষণার দাবি জানান স্বজনরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে গত 16 বছর ধরে গুমের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ কমিটির আহ্বায়ক ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এছাড়া আরও জানানো হয়, বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত বানভাসীদের মাঝে 10 কোটি টাকা বিতরণ করা হয়েছে। দেশের এবং প্রচলিত আন্তর্জাতিক আইন অনুযায়ী এই গুমের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। সার্বিকভাবে বিএনপি পরিবার আজকে জনগণের পাশে, বানভাসী মানুষের পাশে। 10 কোটি টাকার অধিক হয়েছে কেন? যে আমাদের প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি ইউনিট তাদের সাহায্য নিয়ে এবং অনেক জেলা সরাসরি ওখানে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করছে গত 10 দিন যাবৎ। এবার দেশের বন্যা পরিস্থিতির খবর। বন্যার পানি কমায় ফুটে উঠছে ক্ষত চিহ্ন। প্রত্যন্ত এলাকায় দেখা দিয়েছে ত্রাণ ও সুপেয় পানির তীব্র সংকট। ভবিষ্যৎ নিয়ে চিন্তিত লাখ লাখ মানুষ। লক্ষ্মীপুরে প্রভাবশালীরা খাল ভরাট করে বাঁধ দেয়ায় কিছু জায়গায় কাটছে না জলাবদ্ধতা। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চান স্থানীয়রা। লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকা ঘুরে বিস্তারিত জানিয়েছেন আতাউর কাউসার, ছবি তুলেছেন নিজামুদ্দিন ও মাসুদ শেখ নাহিদ। লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর সীতা নামক একটি জায়গায় একটি বেড়িবাঁধের উপরে, এই বেড়িবাঁধের উপর থেকে যখন ছবি নেওয়া হয় তখন খুব অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম এই বেড়িবাঁধের উত্তর পাশটা পুরোপুরিভাবে পানিতে নিমজ্জিত, কিন্তু দক্ষিণ পাশে এখনও চলছে ফসল ফলাদির কাজ। কিন্তু উত্তর পাশে চাষের যত জমি রয়েছে সব কিছুই পরিপূর্ণভাবে পানির নিচে তলানো অবস্থায়। কেন? এ বিষয়টি জানতে চাইলে এখানকার মানুষ জানান, উত্তর পাশের যে পানি রয়েছে তা মেঘনা নদীর দিকে যেতে পারছে না। সহজেই এই পানি আগে নেমে যেত মেঘনা নদীতে, কিন্তু গত বেশ ক বছর ধরে প্রভাবশালী ব্যক্তিরা খাল দখল করে সেই খালে নানা স্থাপনা নির্মাণ করায় এখন আর পানি নামতে পারছে না মেঘনা নদীতে। ফলাফল
এই সাম্প্রতিক বন্যায় পুরোপুরি পানিবন্দী এ জায়গার অন্তত 15 কিলোমিটার ব্যাপী আশপাশের প্রচুর মানুষজন। ঘর ছাড়া হয়েছেন অনেকেই, রান্না বান্না করতে পারছেন না, কারো কাছে নেই খাবার কোনো ধরনের উপকরণ। পানিতে মাছ ফসল আদি সকল কিছু নষ্ট হয়ে যাচ্ছে। 30 বছরের ভিতরে পানি কোনো বছর কোনোদিন দেখিনি। আমাদের এলাকার যে চাষাবাদ আছে সবগুলো নষ্ট হয়ে গেছে। আমার হাতের ডান পাশে যে জায়গাটি, সেটির চিত্র অত্যন্ত ভয়াবহ। এই বেড়িবাঁধ থেকে নিচে নামলে যে ঘরগুলো রয়েছে সেই প্রতিটি ঘর পানিতে পরিপূর্ণ অবস্থায়। হাঁটু পরিমাণ পানিতে অলরেডি আমি ডুবে গিয়েছি। আমার পেছনে যে ঘর বাড়িগুলো রয়েছে এগুলোর প্রত্যেকটির অবস্থা একই। এখানকার মানুষজন খুবই কষ্টে দিন যাপন করছে শুধুমাত্র কতিপয় স্বার্থান্বেষী কিছু মানুষের খাল দখলের কারণে। যদি এই খালগুলো দখলমুক্ত করা হয়, যদি এই বন্যার পানি নামার ব্যবস্থা করে দেয় সরকার, তাহলে কিন্তু 10 দিনের মধ্যে এই পানি নেমে যাবে, এমনটি বলছেন স্থানীয়রা। কেন আমরা তো দুর্গতিতে আমরা আসি, আপনারা আসি দেখেন আমাদের বুলুয়া নদীটা বানটা ছিঁড়ে দেন তাড়াতাড়ি। যেভাবে হোক যদি বানগুলা কেটে দেয় এবং আশপাশের বনগুলো ভেঙে যদি নদী পরিষ্কার করে, তাহলে ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি পানি নেমে যাবে এবং এই এলাকার মানুষ পানিতে মুক্তি পাবে। কোমর সমান পানিতেই কোনোভাবে নানা রোগ বালাই মোকাবেলা করেই কোনোভাবে বেঁচে রয়েছেন এখানকার মানুষজন। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে আতাউর কাউসার, সময় সংবাদ। বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুরে আছেন সহকর্মী আতাউর কাউসার, নোয়াখালীর মাইজদিতে আছেন সাইফুল্লাহ কামরুল এবং কুমিল্লার বেরুজঙ্গে আছেন ইশতিয়াক আহমেদ। সরাসরি শুরুতে যাচ্ছি কাউসারের কাছে। সাইফুল্লাহ কামরুল, যে জায়গাটিতে আছি এটি লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলার সীমান্তবর্তী একটি জায়গা, আন্ডারচরে জায়গাটির নাম। এখানে একটি আশ্রয় কেন্দ্র আছে। এই আশ্রয় কেন্দ্রটি 12 দিন আগে আশ্রয় কেন্দ্রটি চালু করা হয়েছিল এবং তখন থেকে এখন পর্যন্ত এই আশ্রয় কেন্দ্রে 350-র বেশি মানুষ বিভিন্ন সময় আশ্রয় নিয়েছেন, এমনটি জানিয়েছেন এই আশ্রয় কেন্দ্র যারা পরিচালনা করছেন তারা। এখন অনেকটাই পানি অনেক দিকে কমে আসছে, কিন্তু এই সীমান্তবর্তী জায়গায় এসে আমরা দেখলাম এখনো এখানে অনেক জায়গা আছে এমন যে জায়গাগুলোতে এখনো কোমর সমান পানি রয়েছে বিভিন্ন ঘরবাড়িতে। কাজে এখনো অনেক মানুষ এই আশ্রয় কেন্দ্রে আছেন যারা এখনো তাদের ঘরবাড়িতে ফিরতে পারছেন না এবং চারদিকে পানিবন্দী মানুষের যে হাহাকার, সে হাহাকার বিভিন্ন জেলার অনেক জেলায় কমে গেলেও এখনো কিন্তু লক্ষ্মীপুর জেলা কিছু উপজেলায় এবং নোয়াখালীর কিছু উপজেলায় এখনো পর্যন্ত একই রকমের সেই বিষয় আমরা দেখতে পাচ্ছি। একই সাথে আমরা বলি যে চারদিকে পানিবন্দী মানুষ থাকার কারণে প্রচুর রোগ বালাইও শুরু হয়েছে এবং সেগুলোর জন্য পর্যাপ্ত চিকিৎসা নেই এবং এখানকার মানুষ যারা আছেন তারা বলছেন যে ত্রাণের ব্যবস্থা খুবই অপ্রতুল। এটি লক্ষ্মীপুর জেলা শহর থেকে 25 কিলোমিটার দূরে এবং নোয়াখালী সদর থেকে 35 কিলোমিটার দূরবর্তী একটি জায়গা। কাজেই অধিকাংশ ত্রাণই এত দূর পর্যন্ত আর পৌঁছায় না। কেউ যদি এদিকে ত্রাণ নিয়ে আসতেও থাকেন পথিমধ্যে অন্যান্যরা সেই ত্রাণ রেখে দেয়, এমন অভিযোগও অনেকে করেছেন। তো দেখতে পাচ্ছেন এখন আসলে দুপুর খাওয়ার সময় এবং এই আশ্রয় কেন্দ্রে আশ্রিত যারা আছেন তাদের জন্য এখানে যারা আশ্রয় কেন্দ্রটি পরিচালনা করছেন তারা খাবার দাবারের ব্যবস্থা করেছেন এবং তারা বলছেন যে যতদিন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে আশ্রিতরা থাকবেন ততদিন পর্যন্ত আর পানি না নেমে যাওয়া পর্যন্ত তারা আশ্রিতদের আশ্রয় দেবেন এবং তাদের প্রয়োজনীয় যে দেখাশোনা করার বা খাবার দাবার ওষুধপত্রের ব্যবস্থা সেটি তারা করবেন। আমরা এই আশ্রয় কেন্দ্রে এসে দেখেছি যে আপনারা দেখতে পাচ্ছেন এই আশ্রয় কেন্দ্রটির চারপাশে কিন্তু এখনো পানি রয়েছে এবং এই আশ্রয় কেন্দ্রের যে সীমানা, সেই সীমানার যে পিলারগুলো দেখা যাচ্ছে, আমরা শুনেছি যে সর্বপ্রথম যখন পানি উঠেছিল এবং সর্বোচ্চ লেভেলের পানি যখন উঠেছিল তখন এই পিলারগুলো পানির নিচে চলে গিয়েছিল, অর্থাৎ এই পরিমাণ পানি ছিল যা গত 12 দিনে কমে এখন প্রায় অন্তত 2.5 থেকে 3 হাত পর্যন্ত পানি কমেছে। তো এই 2.5 থেকে 3 হাত পর্যন্ত পানি কমেছে, এখন নানা ধরনের রোগবালাই দেখা দিচ্ছে এবং আজকেও এই আশ্রয় কেন্দ্র থেকে 3 জন শিশু এবং একজন বৃদ্ধ মোট 4 জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। তো এই পানি কমে যাওয়ার পরে যে পরবর্তী যে দুর্ভোগ, সে দুর্ভোগটি আমি এখন দেখালাম। এছাড়া আরও অন্যান্য জেলাতেও যেহেতু বন্যা দুর্গত ছিল সেখানেও পানি কমে যাওয়ার পরেও বা পানি থাকা অবস্থায় নানা ধরনের দুর্ভোগ আছেন, সেটি জানাতে আমাদের সহকর্মী আছেন নোয়াখালীতে সাইফুল্লাহ কামরুল। চলে যেতে চাই তার কাছে। দাঁড়িয়ে আছি নোয়াখালী পৌরসভা 2 নম্বর ওয়ার্ডে মাইজদি স্টেশন রোড এলাকায়।
নোয়াখালীতে গত 2 দিন বৃষ্টি না হওয়াতে বন্যার স্বাভাবিক অবস্থা থাকলেও এখানে পানি কমার হার অত্যন্ত কম। কারণ নোয়াখালী কবিরহাট উপজেলার দানশিড়িক ইউনিয়নের যে রিক্সাওয়ালার যে বাজারে যে বাঁধটি আছে সেই বাঁধটি কাটা হয়নি। বাঁধটি কাটা না হওয়ার কারণে নোয়াখালীর এই অঞ্চলের পানি কমাচ্ছেন না। অন্যদিকে চৌমোহনী, যেটি 4টি খালের মোহনা নিয়ে গঠিত হয়েছে চৌমোহনী পৌরসভা, চৌমোহনীর খালগুলো খনন না করার কারণে চৌমোহনীতে বেগমগঞ্জ পূর্ব অঞ্চল এবং সেনবাগ অঞ্চলের পানি নামতেছে না। এদিকে প্রায় 11,000 আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে, কিন্তু এই আশ্রয় কেন্দ্রগুলোতে সমন্বয়হীনভাবে ত্রাণ বিতরণ করা হলেও এখানে সরকারি কোনো তত্ত্বাবধান দেখা যায়নি। গত 8 দিনও এখানে সরকারি কোনো ট্যাগ অফিসার নিয়োগ করা হয়নি। এখানে জেলা এবং উপজেলা প্রশাসন থেকে কোনো কার্যক্রম পরিচালিত হচ্ছে না। এখানকার স্থানীয়রা যে যার মতো করে পাচ্ছে এবং বিভিন্ন যারা ত্রাণ নিয়ে আসতেছে তাদের সাহায্য সহযোগিতায় এই আশ্রয় কেন্দ্রগুলো পরিচালিত হচ্ছে। এছাড়া নোয়াখালীতে যে 88টি মেডিকেল টিম গঠন করা হয়েছে, কিন্তু বাস্তবতায় এই মেডিকেল টিমগুলোর কার্যক্রম খুব দেখা যায়নি। এই রাস্তাটির সামনেও আরো ভয়াবহ অবস্থা, এখানে যাওয়া খুবই কষ্টকর। এই ছিল নোয়াখালীর মাইজদি থেকে আমার কাছে সর্বশেষ। আমরা এখন কুমিল্লার খবর জানার জন্য যাব, সেখানে আমাদের সহকর্মী ইস্তেক আমাদের কাছে। দেখেছি ধীরে ধীরে পানি নামতে শুরু করেছে, এবং যদিও আমরা জানতে পেরেছি যে উপজেলা এবং পৌরসভা যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে যে পানি, সে পানি কিন্তু ধীরে ধীরে নামতে শুরু করেছে। তবে এই পানি নামার সাথে সাথে আমরা দেখছি যে ক্ষত বিক্ষতের চিহ্ন কিন্তু একেবারে উঠে এসেছে। এবং বিশেষ করে আমরা যদি আপনাদের জানিয়ে রাখতে চাই যে আমি এই মুহূর্তে যে গ্রামে দাঁড়িয়ে রয়েছি সেখানকার বেশ কিছু গ্রাম কিন্তু ইতিমধ্যে গ্রামের ঘর বাড়িতে মধ্যে কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে গিয়েছে, অর্থাৎ পানির নিচে তলিয়ে একেবারে ভেঙে চুরে গিয়েছে। এবং আমি যদি জানিয়ে রাখতে চাই, আমি কথা বলেছিলাম প্রতিটি উপজেলায় যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখন পর্যন্ত বেশ কিছু এলাকায় পানি নামার কথা ওরা বলছে। তবে পানি বলছে যে যেসব এলাকায় গলা সমান পানি ছিল সেই এলাকাগুলো যে পানি কমর সমান নেমে এসেছে, এবং যেসব এলাকায় কমর সমান পানি ছিল সেই এলাকায় পানি হাঁটু সমান নেমে এসেছে। অর্থাৎ এখন পর্যন্ত বলা যায় একেবারে পানি মুক্ত হয়নি কুমিল্লা। অর্থাৎ প্রত্যেকটি ইউনিয়ন গ্রাম সব জায়গায় কিন্তু এখনো পানির নিচে তলিয়ে রয়েছে। শুধু পানির যে পরিমাণ সেটা কিছুটা কমেছে বলে তারা বলছে। তবে যারা আশ্রয় কেন্দ্রে রয়েছে এবং যারা এখনো পানিবন্দী অবস্থায় রয়েছে তারা বলছে যে এখন পর্যন্ত তারা কিন্তু তাদের যে পানিবন্দী অবস্থায় তাদের জীবনযাপন নির্বাহ করছে। তার পাশাপাশি আমরা বেশ কিছু এলাকায় আমরা ঘুরে দেখেছি, এবং এই মুহূর্তে যে এলাকায় আমরা অবস্থান করছি সেই এলাকার যারা বাসিন্দারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে এইটা একটি প্রত্যন্ত একটা গ্রাম। সেই গ্রামে কিন্তু যে বলা যায় যে ত্রাণ অর্থাৎ যে খাদ্য সামগ্রী কিন্তু খুব ঠিকভাবে পৌঁছাচ্ছে না। অর্থাৎ এখানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, এবং এখান থেকে বের হলে কিন্তু কমর সমান পানি আমরা দেখছি। আমি যদি দেখানোর চেষ্টা করি, এবং সেই পানি কিন্তু প্রতিনিয়ত বেশ কিছু এলাকায় প্লাবিত করেছে, এবং এখানকার যারা মানুষ রয়েছে তারা কিন্তু ব্যাপক পরিমাণে দুর্ভোগের মধ্যে জীবন নির্ভর করছে, এবং তারা কিন্তু মারাত্মকভাবে দুর্ভোগে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং কুমিল্লায় এখন পর্যন্ত 14টি উপজেলায় প্রায় 12 লক্ষাধিক মানুষ ইতিমধ্যে পানিবন্দী অবস্থায় রয়েছে, এবং যে ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা কিন্তু একেবারে দৃশ্যমান। এবং বিশেষ করে কৃষি খাতে অর্থাৎ ফসলের জমি কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 65,000 হেক্টর ফসলের জমি ইতিমধ্যে প্লাবিত হয়েছে, এবং সেই ক্ষয়ক্ষতির পরিমাণ যদি আমি আপনাদের জানিয়ে রাখতে চাই সেটা কিন্তু 850 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। তার পাশাপাশি যে মৎস্য অর্থাৎ যারা ফিশারি করে তাদের কিন্তু প্রায় এই বন্যার পানিতে 400 কোটি টাকার মাছ পানিতে ভেসে গিয়েছে বলে আমরা জানতে পেরেছি। তার পাশাপাশি যে গবাদি পশু খামার রয়েছে সেই খামারে কিন্তু 310 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সবকিছু মিলিয়ে বলতে গেলে যদি বলি তাহলে প্রায় 1600 কোটি টাকার মতো ইতিমধ্যে কুমিল্লায় যে ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পেরেছি। সেই ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে আমরা জানতে পেরেছি। এবং বিশেষ করে যে কুমিল্লা এই বন্যার কারণে আমরা দেখেছি যে কুমিল্লা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং বিশেষ করে যেসব এলাকাগুলো বন্যায় কবলিত হয়েছে সেসব এলাকায় প্রায় 100 কিলোমিটার সড়ক ইতিমধ্যে ধুমড়ে মুচড়ে গিয়েছে এবং ক্ষতবিক্ষত হয়ে গেছে, এবং এখনো কিন্তু বন্যায় পানিতে আটকে রয়েছে সাধারণ জনগণ। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কুমিল্লার বন্যা পরিস্থিতি নিয়ে। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম লক্ষ্মীপুর, নোয়াখালী এবং কুমিল্লা থেকে। টানা 9ম দিনের মতো চলছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কার্যক্রম। শিক্ষার্থীদের পাশাপাশি স্বেচ্ছাশ্রম দিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কাপড়ের পরিবর্তে নগদ অর্থ ও চাল, ডাল সহ রান্নার প্রয়োজনীয় সামগ্রী নিয়ে আসার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের।
টানা 9 দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন ওমর ফারুক। কখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নির্দেশনা জানিয়ে দিচ্ছেন অন্য সবাইকে, আবার কখনো নিজেই টানছেন ত্রাণ সামগ্রী। পুরো দেশটাকে আমি আমার ফ্যামিলি মনে করে ফেলেছি, এই জন্য এটা আমার জন্য, আমার ফ্যামিলির জন্য যা করা দরকার আমি তাই করতেছি। শুধু ওমর ফারুক নন, টিএসসিতে ত্রাণ কার্যক্রমে যারা স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন তাদের সবারই গল্প প্রায় একই রকম। তরুণদের পাশাপাশি মানবিক এই বিপর্যয়ে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন অনেক জ্যেষ্ঠ নাগরিকও। আমি এই বিশাল মহৎ কাজে আমি যে অংশগ্রহণ করতে পারছি সেই জন্য আমি গর্বিত আর কি। ছেলেদের কাজকর্ম দেখে আমাদের মনে আশা জাগছে যারা একটা নতুন পৃথিবী, নতুন বাংলাদেশ তারা করতে পারবে। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের সহায়তায় টিএসসি যেন হয়েছে ত্রাণের বন্দর, যেখানে ত্রাণ দিতে আসা নানা বয়সী মানুষের প্রচেষ্টাও হৃদয়ে ছুঁয়ে যায় বাকিদের। স্কুলের টিফিনের টাকা বাঁচিয়ে সহায়তা দিতে আসা এই শিশু কিশোরদের গল্পটাও তেমনি। পরিশ্রমটা করছি এটা আসলে গায়ে লাগছে না, কারণ বন্যা ক্ষতিগ্রস্ত মানুষরা এর থেকে বেশি কষ্ট পাচ্ছে না, কষ্ট পাচ্ছে তাদের জন্য আমি কাজ করছি। আমাদের অনেকে যারা টাকা জমায় তারা আমাদের টাকা জমানোর টাকা থেকে আমরা কিছু দিয়েছি, ছোট অ্যামাউন্টের হলো একটা সাহায্য দিয়ে তাদের সাথে পাশে দাঁড়ানো সাহায্য করছি। ত্রাণ সংগ্রহের বুথে দায়িত্ব পালনরতরা বলছেন এখন আর কাপড়ের প্রয়োজন নেই। শুকনো খাবারের পাশাপাশি চাল, ডাল ও আলু সহ রান্নার সামগ্রী নিয়ে আসার আহ্বান তাদের। যেহেতু পানি আস্তে আস্তে নেমে যাইতেছে সেহেতু ভারী খাদ্যটার একটা সম্ভাবনা বেশি দেখা দিচ্ছে, আর দ্বিতীয়ত যে পুনর্বাসনের জন্য যে যে জিনিসগুলো দরকার সেগুলো রাখতেছে। বন্যার পরেও পুনর্বাসন কার্যক্রম চালু রাখার কথা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ত্রাণ সংগ্রহ কার্যক্রমের আরো খবর জানাতে এই মুহূর্তে টিএসসিতে আছেন সহকর্মী শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, টানা 9ম দিনের মতো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে কিন্তু গণত্রাণ সংগ্রহ কার্যক্রম সেটি চলছে। আমরা দেখতে পেয়েছি আজ সকাল থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে, অর্থাৎ যে 11টি জেলা বন্যা দুর্গত বা বন্যা কবলিত, সেই বন্যা কবলিত এলাকাগুলোতে কিন্তু এই টিএসসি থেকে ত্রাণের যে ট্রাক রয়েছে, পিক আপ রয়েছে, সেগুলো যাচ্ছে। পাশাপাশি এখানে যে ত্রাণগুলো আসছে সেগুলো বিভিন্নভাবে কিন্তু সাজাচ্ছেন স্বেচ্ছাসেবীরা, অর্থাৎ প্রতিটি প্যাকেটেই কিন্তু তারা নির্দিষ্ট পরিমাণ খাদ্য, পাশাপাশি কাপড় চোপড় সহ প্রয়োজনীয় ওষুধপত্রের সমন্বয়ে একটি প্যাকেজ তৈরি করছেন এবং পরবর্তীতে সেটি কিন্তু ট্রাকে তুলে দেওয়া হচ্ছে। বন্যা দুর্গত যে 11টি জেলা রয়েছে সেই 11টি জেলার উদ্দেশ্যে কিন্তু সেই ট্রাকগুলো যাত্রা করছে। আমরা দেখতে পেয়েছি যে টিএসসির, যদি বলতে চাই যে টিএসসির গেমস রুম, পাশাপাশি ক্যাফেটেরিয়া, এমনকি যে অডিটোরিয়াম রয়েছে, প্রতিটি জায়গায় কিন্তু এই ত্রাণের সামগ্রীতে পরিপূর্ণ এবং প্রতিদিনই কিন্তু দেশের নির্দিষ্ট গন্তব্য যেগুলো রয়েছে সেগুলোতে এই ট্রাকগুলো যাচ্ছে ত্রাণের সামগ্রী নিয়ে। এবং আমরা দেখতে পেয়েছি যে বন্যা দুর্গতদের জন্য যে অতি প্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে বা অতি প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রীগুলো রয়েছে, সুপেয় পানি থেকে শুরু করে স্যালাইন, ওষুধ সহ, সেগুলো কিন্তু বেশি গুরুত্ব পাচ্ছে স্বেচ্ছাসেবকরা। সেগুলো আসলে অগ্রাধিকার ভিত্তিতে তারা কিন্তু পাঠানোর চেষ্টা করছেন। আমরা দেখতে পেয়েছি এইখানে যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন তারা কিন্তু টানা 9 দিন ধরেও অনেকে কাজ করছেন, পাশাপাশি প্রতিদিন অনেকে নতুন নতুন করে আসছেন। আমরা দেখতে পেয়েছি এখানে আসলে যারা তরুণ রয়েছেন তাদের পাশাপাশি অনেক বৃদ্ধ, অর্থাৎ যারা বয়স্ক নাগরিক রয়েছেন তারাও কিন্তু উৎসাহের সঙ্গে এই যে স্বেচ্ছাশ্রম সেটি তারা দিচ্ছেন এবং তারা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করছেন। এখানে যারা দায়িত্বরত আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সহ সংশ্লিষ্টরা বলছেন যে এখন পর্যন্ত টিএসসিতে যে পরিমাণ কাপড় এসেছে সেক্ষেত্রে তাদের আর কোনো ধরনের কাপড় প্রয়োজন নেই। এখন তারা আসলে যে রান্নাবান্নার যে সামগ্রীগুলো রয়েছে, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ সহ যে নানা আনুষঙ্গিক কার্যক্রম সেই খাদ্য সামগ্রীগুলো এখন বেশি প্রয়োজন। পাশাপাশি ওষুধ এবং খাবার পানিরও প্রয়োজনীয়তা রয়েছে, এমনটি কিন্তু তারা বলছেন। পাশাপাশি তারা প্রতিদিন যে নির্দিষ্ট অঙ্কের টাকা যে এখানে ওঠে সেটির কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব রাখছেন এবং তারা বলছেন ইতিমধ্যেই কিন্তু প্রায় 8 কোটি টাকার মতো তারা সংগ্রহ করেছেন এবং স্থানীয় প্রশাসন, বিশেষত উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এই ত্রাণগুলো কিন্তু বন্যা দুর্গত মানুষের হাতে তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন এবং তারা বলছেন সুষম বন্টনের মাধ্যমে যে যে এলাকাগুলোতে ত্রাণ প্রয়োজন সেই এলাকাগুলোতে তারা এই কার্যক্রম চালিয়ে যাবেন এবং যতদিন পর্যন্ত এই দুর্যোগ থাকবে ততদিন পর্যন্ত তাদের এই কার্যক্রম চলমান থাকবে। এমনকি দুর্যোগের পরবর্তীতে পুনর্বাসন প্রক্রিয়ায়ও তারা সম্পৃক্ত হতে চান, এমনটি কিন্তু জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টরা। এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে গণত্রাণ সংগ্রহ কর্মসূচির সর্বশেষ খবরাখবর।
সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে। ছাত্র জনতার আন্দোলনের মুখে ভেঙে দেয়া দ্বাদশ সংসদের বিদায়ী সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা অন্তত 52টি গাড়ি আটকে দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। অবশ্য জুলাই মাসেই উত্তপ্ত পরিস্থিতি আঁচ করতে পেরে সাকিব আল হাসান, ফেরদৌস সহ 7 সাবেক এমপি তাদের গাড়ি ছাড়িয়ে নিয়েছেন। শাখাউদ্দিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। চট্টগ্রাম বন্দরের কার শেডে সারিবদ্ধভাবে রাখা প্রতিটি গাড়ির শুল্ক সহ বাজার মূল্য অন্তত 10 থেকে 12 কোটি টাকা। কিন্তু শুল্কমুক্ত সুবিধা পেতেই এসব গাড়ি আমদানি করেছিলেন দ্বাদশ সংসদের সদস্যরা। অর্থাৎ শুল্ক না দিয়ে নামমাত্র মূল্যে আমদানি করে গাড়ির মালিক হওয়ার সুযোগ ছিল তাদের। তবে ছাত্র জনতার আন্দোলনের মুখে সংসদ সদস্য পদ চলে যাওয়ায় এসব গাড়ি আর ছাড় করছে না কাস্টমস কর্তৃপক্ষ। ছাত্র আন্দোলনের পরিস্থিতি আঁচ করতে পেরে গত জুলাই মাসে ক্রিকেটার সাকিব আল হাসান, অভিনেতা ফেরদৌস এবং ব্যারিস্টার সুমন সহ তৎকালীন 7 সংসদ সদস্য চট্টগ্রাম থেকে তাদের গাড়ি ছাড় করে নেন। এতে 75 কোটি টাকার বেশি রাজস্ব হারিয়েছে সরকার। সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরি এবং মুজিবুর রহমান মঞ্জু সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করলেও গাড়ি খালাস নিতে পারেনি। এছাড়া অনুপম শাহজাহান জয় এবং এবিএম আনিসুজ্জামান নামে আরও 2 সাবেক এমপি গাড়ি ছাড় করাতে নথিপত্র জমা দিয়েছিলেন। এই 4টি গাড়িও এখন কাস্টমসের জিম্মায়। যেহেতু সংসদটা আমাদের ভেঙে গিয়েছে, এই বিষয়ে শুল্কমুক্ত সুবিধা তারা পাবেন কিনা সে বিষয়ে সদয় দিক নির্দেশনার জন্য আমরা জাতীয় রাজস্ব বোর্ডে একটি পত্র প্রেরণ করেছি চিটাগাং কাস্টম হাউস থেকে। সেই পত্রের আলোকে জবাব পাওয়ার পরে জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। শুল্কমুক্ত সুবিধায় আনা মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার এবং বিএমডব্লিউর মতো মূল্যবান গাড়ি আপাতত বন্দরের বিভিন্ন শেডে রাখা হয়েছে। এক্ষেত্রে জটিলতা এড়াতে 30 দিন পেরিয়ে গেলে নিয়ম মেনে নিলামে বিক্রির জন্য চট্টগ্রাম কাস্টম হাউসের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃক ডিউটি পেমেন্ট করার পরে আমরা এটা ডেলিভারির কার্যক্রমটা প্রসেস করি, পোর্ট চার্জটা নেই এবং আমরা ডেলিভারি দিয়ে থাকি। আর কেউ যদি ডেলিভারি নেওয়ার জন্য না আসে তাহলে আমরা 30 দিন পরে ইউজুয়ালি আমরা অকশন হ্যান্ডওভার করে দিই বাই পেপার। এর আগে পর্যটন সুবিধায় আনা 100 কোটি টাকা মূল্যের 108টি গাড়ি বারবার নিলাম আহ্বান করেও বিক্রি করতে পারেনি চট্টগ্রাম কাস্টম হাউস। স্ক্র্যাপ হিসেবেও এখন এসব গাড়িকেও কিনছে না। তাই শুল্কমুক্ত অবস্থায় সংসদ সদস্যদের আনা গাড়ি নিলামে বিক্রির চেষ্টা না করে সরকারের জিম্মে নেওয়ার কথা বলছেন এই ব্যবসায়ী। অতি দ্রুত এটা সরকারি কোনো সংস্থাকে হ্যান্ডওভার করে ওদের টাকাগুলো ওদেরকে ফেরত দিয়ে গাড়িগুলো রাষ্ট্রীয় সম্পদ হিসেবে ব্যবহার করা যেতে পারে। কোনো অবস্থাতেই অকশনে যাতে গাড়িগুলো না যায়। এই গাড়ি অকশনে গেলে আলটিমেটলি এই গাড়ি কোনোদিন ছাড় পাবে না। কাস্টমসের জিম্মায় থাকা এসব গাড়ি স্বাভাবিক নিয়মে সর্বনিম্ন শুল্ক হার 8 থেকে শুরু করে সর্বোচ্চ 10 কোটি টাকা পর্যন্ত। অথচ এই টাকা পরিশোধ না করেই গাড়ির মালিক হওয়ার সুবিধা পেয়ে আসছিলেন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যরা। আমদানি করা এ ধরনের গাড়ি নিয়ম বহির্ভূতভাবে অন্যজনের কাছে বিক্রির অভিযোগও অনেক সাবেক সংসদ সদস্যের বিরুদ্ধে। 8 কোটি টাকা মূল্যের গাড়ি মাত্র 4 লাখ টাকা শুল্ক পরিশোধ করে ছাড় করে নিয়ে গেছেন একজন সংসদ সদস্য। সাম্প্রতিক সময়ের ঘটনা এটি। এ ধরনের অসংখ্য সংসদ সদস্য মহামূল্যবান গাড়ি এনে ফেলে রেখেছে চট্টগ্রাম বন্দরের কার শেডে, কিন্তু এখন তাদের এমপি পদ নেই। তবে এই গাড়ির ভবিষ্যৎ কী হবে তা নির্ধারণ করবে জাতীয় রাজস্ব বোর্ড। চট্টগ্রাম বন্দরের কার শেড থেকে কমল দে, সময় সংবাদ। আমানতকারীদের পাওনা পরিশোধ করতে এস আলম গ্রুপের সম্পদ বিক্রির পাশাপাশি বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগ নিতে হবে, এমন পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। তাদের মতে অর্থ লোপাটকারীরা তাদের সম্পদ মূল্য অতি মূল্যায়িত করে দেখায়, তাই সম্পদ বিক্রি করে ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। এস আলম গ্রুপের সম্পদ যদি কেউ না কিনে আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই। বক্তব্য পরিষ্কার, এস আলম গ্রুপের সম্পদ উদ্ধার করে তা আমানতকারীদের পাওনা পরিশোধ করতে চান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আইনগত প্রসেস ফলো করতে হবে। কিন্তু প্রশ্ন উঠেছে, এস আলম গ্রুপের যে সম্পদ রয়েছে তা বিক্রি করে কি আমানতকারীদের পাওনা পরিশোধ করা সম্ভব হবে? এস আলম গ্রুপের ওয়েবসাইটে আমদানি ও সরবরাহ, আবাসন ও বস্ত্র খাত, বিদ্যুৎ, জ্বালানি, খাদ্যপণ্যের ব্যবসা সহ 13টি কোম্পানির মোট সম্পদ দেখানো হয়েছে 1,31,665 কোটি টাকার।
ব্যাংকসহ আর্থিক খাত ধ্বংসের কারিগর হিসেবে আলোচিত অ্যাসালম গ্রুপের মট্রিনের সঠিক হিসাব এখনো জানা সম্ভব না হলেও বিভিন্ন গণমাধ্যমে আসা তথ্য বলছে তা 1.5 লাখ কোটি টাকার কম হবে না। এর মধ্যে 2017 সাল থেকে গত জুনের মধ্যে 6টি ব্যাংক থেকেই 95,331 কোটি টাকা ঋণ নিয়েছে গ্রুপটি। অর্থনীতিবিদরা বলছেন শিল্পগোষ্ঠীটি যে সম্পদ মূল্য দেখিয়েছে তা প্রকৃত মূল্যের চেয়ে বেশি দেখানো হয়ে থাকতে পারে। তাই অ্যাসালম গ্রুপের সম্পদ বিক্রি করে মোট ঋণ পরিশোধ করা সম্ভব হবে কিনা তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। যে পরিমাণে তাদের সম্পদের মূল্য দেখানো হয়েছে, তো সেই পরিমাণে হয়তো তাদের সম্পদের যে মূল্য, যেটা বাজার মূল্য, সেটা নাও হতে পারে। একই সঙ্গে বাণিজ্যের আড়ালে গ্রুপটি অর্থ পাচার করেছে কিনা তা খতিয়ে দেখারও পরামর্শ দিচ্ছেন তারা। এখানে ব্যাংক খাতের সুশাসন প্রতিষ্ঠাতাই সবচেয়ে বড় বিষয়। গ্রাহক ও বিনিয়োগকারীদের মনে আস্থা ফেরাতে অ্যাসালম গ্রুপের দাপটে ধ্বংসের মুখে পড়া ব্যাংকগুলোকে শক্তিশালী করতে এরই মধ্যে পর্ষদ পুনর্গঠনের কাজ শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ বাড়ায় বাজারে কাঁচা মরিচের দাম কমলেও বেড়েছে বেগুন, করলা সহ বিভিন্ন সবজির দাম। চড়া মাছের বাজারও 2000-এর নিচে মিলছে না বড় আকারের ইলিশ। তবে অপরিবর্তিত ডিমের দর। রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ফরহাদুর রহমানের রিপোর্ট। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার ঊর্ধ্বমুখী সবজির বাজার। সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় প্রতি কেজি বেগুন 60 থেকে 70, শসা করলা 60 ও পটল বিক্রি হচ্ছে 40 টাকায়। গত সপ্তাহের তুলনায় অন্তত 40 টাকা কমে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 160 টাকায়। আগে থেকে চড়া মাছের বাজারে নতুন করে ইলিশের দাম বেড়েছে কেজিতে 100 থেকে 150 টাকা। ইলিশের দাম তো ফেসবুকে দেখা যায় যে 800 টাকা কেজি, 900 টাকা কেজি, কিন্তু বাস্তবে আসলে তা না। বাজারে মরিচের আমদানি বেশি, তাই মরিচের দাম কম। যদি আমদানি কম হয় তোর মরিচের দাম বাড়তি। বাজারে অনেকটা অপরিবর্তিত ব্রয়লার মুরগি ও ডিমের দাম। ব্রয়লার 160, সোনালী 240 ও প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 155 থেকে 160 টাকায়। ক্রেতারা বলছেন সরকার পরিবর্তনের পর কিছু পণ্যের দাম কমলেও বাজার আবারও অস্থির হতে শুরু করেছে। এতে বেকায়দায় পড়ছেন সাধারণ ভোক্তারা। সবজির দাম বাড়ছে, মাছের দামও বাড়ছে, মোটামুটি সবকিছুর দাম বাড়তে আর কি গত সপ্তাহ তুলনামূলক। খুব কষ্ট হয়েছে, ব্যাগ ভরে বাজার করি, ব্যাগ এখন পর্যন্ত খালি বাজার করতে পারি নাই। এদিকে নিত্যপণ্যের দাম ভোক্তার সহনীয় পর্যায়ে রাখতে বাজার তদারকি করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দাম নিয়ে কারসাজির অভিযোগে জরিমানা করা হয় এক দোকানিকে। অবশ্যই ভাউচার নিতে হবে। প্রথম কথা, যদি আমরা এগুলো ট্রান্সপারেন্ট করতে চাই, ভাউচারটা নিয়ে মূল্য তালিকার সাথে মিলিয়ে দেখতে হবে। তাহলে কিন্তু উনি নিজেই বুঝে যাবে যে ঘটনাটা কি ঘটেছে, এবং তখনই যদি প্রতিবাদ করে ব্যবসায়ীদের মধ্যে কিন্তু একটা ভীতি সৃষ্টি হবে, জবাবদিহিতার জায়গা তৈরি হবে। অসাধু ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে ক্রেতাদের সচেতন হওয়ার আহ্বান ভোক্তা অধিকারের এই কর্মকর্তার। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনাকে ভারত শুধু আশ্রয় দেয়নি, বাংলাদেশে অরাজকতা সৃষ্টির জন্য সব ধরনের সুযোগ সুবিধাও দিচ্ছে। এমন অভিযোগ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। সকালে পটুয়াখালীতে এক গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য দেন আলতাফ হোসেন। তার আগমন উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে গণজমায়েতের আয়োজন করা হয়। এতে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে আসেন নেতাকর্মীরা। ভারত তাকে অফিস, বিভিন্ন রকম গাড়ি বাড়ি, বিভিন্ন রকম ফ্যাসিলিটিস দিয়েছে এবং ওইখান থেকে সেই দেশকে অস্থিতিশীল করার জন্য চেষ্টা করতেছে। সমাজনীতি বলেন, অর্থনীতি বলেন, প্রত্যেকটা সেক্টর একেবারে টোটালি ধ্বংস করে দিয়ে গেছে। এগুলাকে সংশোধন করে ঠিক করে আমাদের একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। যে নির্বাচনে জনগণ যাকে পছন্দ করবে, যাকে চয়েস করবে, যাকে ভোট দেবে, তারা এই দেশ শাসন করবে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছেন হোটেল ইন্টারকন্টিনেন্টালের চাকরিচ্যুত কর্মচারীরা। তাদের দাবি 5 তারকা হোটেলটিতেও নির্যাতনের জন্য আছে গোপন কক্ষ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন চাকরিচ্যুত বেশ কয়েকজন কর্মচারী। তারা বলেন, হোটেলের ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার বিরুদ্ধে কথা বললেই গোপন ঘরে নিয়ে নির্যাতন করা হয়। শীর্ষ কর্তাদের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তাদের দ্রুত অপসারণেরও দাবি জানান চাকরিচ্যুতরা। একই সঙ্গে চাকরিতে নিজেদের পুনর্বহালের দাবি করেন। বিনা নোটিসে সম্প্রতি 30 জনের বেশি কর্মচারীকে চাকরিচ্যুত করা হয় বলে জানানো হয় ওই সংবাদ সম্মেলনে। 14 বছর 15 বছর
8 বছর 10 বছর কন্ট্রাক্ট পরিশ্রম করার পরে আমরা চাকরি পাইছি, এই হোটেলটাকে মায়ের মতো ভালোবাসি, তাহলে আমাদেরকে কিভাবে, কেন তারা এইভাবে বের করে দিলেন? হোটেলের মধ্যে তারা কিরকম একটা গ্যাং তৈরি করছে। আমি বলি বিএসএল এর ইমাম, HR ডিরেক্টর, ফাইন্যান্সিয়াল কন্ট্রোলার এবং এই ফ্রন্ট অফিস ম্যানেজার, এরা একটা গ্যাং এখানে। এদের বিরুদ্ধে কথা বলছেন তো আপনি এখানে থাকতে পারবেন না। আপনি যতই এই হোটেলের জন্য পরিশ্রম করেন। আমাকে ডিবি দিয়ে উঠানোর পরে ওই দিনে আমার বাসায় নোটিশ দিচ্ছে যে আমার বাসায় পরের দিন 12টায় ছাড়তে হবে, জামানকে তো মোবাইলে পাচ্ছি না। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় পুলিশ। এমনকি তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। গেল 26 আগস্ট মেঘালয়ের পূর্ব জৈন্তিয়া পাহাড়ের দোলাভাই গ্রামের একটি সুপারি বাগানের ভেতর থেকে পান্নার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। মরদেহের কাছে থাকা পাসপোর্ট দেখে তার পরিচয় নিশ্চিত করে পুলিশ। এলাকাটি ভারত বাংলাদেশ সীমান্ত থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। সরকার পরিবর্তনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ইসহাক আলী খান পান্না। তার গ্রামের বাড়ি পিরোজপুরের কাউখালী উপজেলার বেকুটিয়া গ্রামে। যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে বিরোধী রিপাবলিকান দল থেকে মন্ত্রিসভায় সদস্য করা হবে বলে জানিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস। চূড়ান্ত মনোনয়ন পেয়ে রানিং মেট টিম ওয়ার্ডসকে সঙ্গে নিয়ে প্রথমবারের মতো CNN-এ সাক্ষাৎকারে কথা বলেন কামালা। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম CNN-এ দেয়া এক সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস। নির্বাচিত হলে বিরোধী দল থেকে তার মন্ত্রিসভায় সদস্য নিয়োগের প্রতিশ্রুতি দেন তিনি। বৃহস্পতিবার রয়টার্স পরিচালিত সবশেষ জরিপে দেখা গেছে কামালা হ্যারিসের জনপ্রিয়তা 45% আর ট্রাম্পের 41%। নারী ও হিস্পানিক ভোটারদের কাছেও 13 পয়েন্টে এগিয়ে তিনি। নতুন জরিপে দেখা গেছে নারী ও হিস্পানিক ভোটারদের মধ্যে কামালা হ্যারিসের জনপ্রিয়তা 49% আর ট্রাম্পের জনপ্রিয়তা 36%। এর আগে গত জুলাইয়ে একই সংস্থার জরিপে কামালা 9 পয়েন্টে ট্রাম্পের চেয়ে এগিয়েছিলেন। গত এক মাসে তিনি 4% ব্যবধান বাড়িয়েছেন। তবে শ্বেতাঙ্গ ও পুরুষ ভোটারদের জনমতে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোতে কামালার চেয়ে 2 পয়েন্টে এগিয়ে রয়েছেন ট্রাম্প। CNN-এ ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সাক্ষাৎকার নিয়ে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, হ্যারিস একা না গিয়ে তার রানিং মেটকে সঙ্গে নিয়েছেন এবং সাংবাদিক অনেক নমনীয় প্রশ্ন করেছেন। এদিন ট্রাম্প মিশিগানে তার নির্বাচনী প্রচারণা চালান। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। জাতীয় ক্রীড়া পরিষদের দোকান বরাদ্দের সেকেলে নীতির কারণে বছরে শত কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। অথচ তার সুবিধা ঠিকই নিচ্ছে দোকান বরাদ্দ পাওয়া অসাধু ব্যক্তিরা। শুধুমাত্র বঙ্গবন্ধু স্টেডিয়ামেই এই সুবিধা নিচ্ছে 80% বেশি। বিষয়টি জানার পরও অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না জাতীয় ক্রীড়া পরিষদ। SM ইকবালের রিপোর্টে বিস্তারিত। মোট 21টি খাতে রাজস্ব আদায় করে জাতীয় ক্রীড়া পরিষদ, যার মধ্যে উল্লেখযোগ্য আয় আসে NSCর স্থাপনাগুলোর দোকান ভাড়া থেকে। তবে এই জায়গাতেই বছরের পর বছর ধরে চলছে শুভঙ্করের ফাঁকি। রাজধানীতে থাকা NSCর বিভিন্ন স্টেডিয়াম এবং কমপ্লেক্সে দোকান সংখ্যা 1074টি, যেখান থেকে গেল অর্থ বছরে জাতীয় ক্রীড়া পরিষদের আয় 7,30,73,000 টাকা। এতগুলো দোকান থেকে ভাড়া বাবদ আরও বেশি অর্থ আসার কথা থাকলেও আসছে সামান্যই। কিন্তু কেন? বিষয়টি অনুসন্ধানে নামে সময় সংবাদ। শুধুমাত্র ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে যে চিত্র উঠে আসে তাতেই চক্ষু চড়ক গাছ। জাতীয় এই স্থাপনায় ক্রীড়া পরিষদের বরাদ্দকৃত দোকান সংখ্যা 297। প্রতি স্কোয়ার ফিটে NSC ভাড়া নেয় নিচতলার জন্য 26 টাকা 70 পয়সা আর দোতলার জন্য 22 টাকা 23 পয়সা। সেই হিসেবে 400 স্কোয়ার ফিটের দোকানটির ভাড়া আসে 10,680 টাকা। কিন্তু এই দোকানে দিচ্ছেন কত? এগুলো দেখা গেছে অন্যান্য মার্কেটের তুলনায় প্রায় দ্বিগুণ ভাড়া এই জায়গাটা। মোটামুটি আমাদের দেখা গেছে এটা তো আসলে প্রায় আপনার 1.5 লক্ষ টাকার কাছাকাছি ভাড়া আছে।
সোজা অঙ্ক মেলাতে গিয়ে জটিল পরিস্থিতি, গোজামিল দেওয়ার সুযোগ নেই, তাই ঘটনার আরো ভেতরে যেতে চাই। ক্রীড়া পরিষদ থেকে দোকান বরাদ্দের তালিকা সংগ্রহ করতেই সমীকরণ পরিষ্কার। বঙ্গবন্ধু স্টেডিয়ামের 9 নম্বর দোকানটি জাতীয় ক্রীড়া পরিষদ বরাদ্দ দিয়েছে মোহাম্মদ মোস্তফা কামাল গংয়ের কাছে, কিন্তু এই দোকানের প্রোপাইটারশিপে আছে কাজী আব্দুল ওয়াহাবের নাম। ইস্টার্ন মার্কেটে তো 80% দোকানই ভাড়া, দেখা গেছে অনেক মালিক এই জায়গায় আপনার একজনের হাতে তার নাই এই জিনিসটা। যেভাবে নিয়ে যার কাছ থেকে অনেকে দেখা যায় আত্মীয় স্বজনের মাধ্যমে রিলেশন হয়ে একটু কমে ভাড়াটা নিতে পারে, বা দ্বিতীয় তৃতীয় পক্ষ হলে আরেকটু বেশি হয়। সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতির কারণে ব্যবসার অবস্থা খুব একটা ভালো না, কিন্তু দোকান বরাদ্দ পাওয়া নামধারী এই ব্যবসায়ীদের অবস্থা রমরমা। ঘরে বসেই তাদের অ্যাকাউন্টে ঢুকছে লাখ লাখ টাকা। এবার অঙ্ক মিলিয়ে নেবার পালা। এই হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদের দোকান ভাড়া বাবদ আয় হওয়ার কথা বছরে প্রায় 200 কোটি টাকার কাছাকাছি, কিন্তু এনএসসি রাজস্ব আদায় করছে মাত্র 7 কোটির আশেপাশে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাকের ডগায় বসে বছরের পর বছর মোটা অঙ্কের অর্থ হাতছাড়া হওয়ার খবর নিশ্চয়ই অজানা নয় এনএসসি কর্মকর্তাদের, কিন্তু তারা নির্বিকার। এই বিষয়ে কথা বলতে গেলেও গণমাধ্যম উপেক্ষা করেন ক্রীড়া পরিষদ সচিব আমিনুল ইসলাম। তবে সাবেক এনএসসি পরিচালকের দাবি, কর্মকর্তারা সুবিধা নিচ্ছেন, তাই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে এত অনীহা। কেন দোকান ভাড়া বাড়ায়নি, কেন আমার 30 টাকা ভাড়া করতে হলো? এটা কি আগে যারা ছিল তারা জানতো না? নিশ্চয়ই জানতো। তারা কোনো হয়তো আমি জানি না, হয়তো কোনো সুবিধা নিয়ে তাদের এই দোকানদার সমিতিকে সুবিধা দিয়েছে। অরিজিনাল মালিক সঙ্গে আমাদের এনএসসির চুক্তি, কিন্তু ওরা করে কি আরেকটা চুক্তি করে সাবনেটের সঙ্গে, সে পয়সাটা সে পায়, মানে বিজনেস না করে কিন্তু পাচ্ছে। শুধু স্থায়ী দোকান নয়, বঙ্গবন্ধু স্টেডিয়ামের ভ্রাম্যমান টং দোকান, এমনকি পার্কিং ইজারা নিয়েও আছে অনিয়মের অভিযোগ। এইসব ক্ষেত্র থেকে আরও বেশি রাজস্ব আদায়ের সুযোগ থাকলেও তা উপেক্ষিত দিনের পর দিন। এস.এম. ইকবাল, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে দুপুরের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বন্যার পানি কমায় ফুটে উঠছে ক্ষত চিহ্ন। লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লায় এখনও পানিবন্দী লাখ লাখ মানুষ। প্রত্যন্ত এলাকায় ত্রাণের সংকট, বাড়ছে পানিবাহিত রোগ। এবং জুলাইয়ে পরিস্থিতি বুঝে শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি কাস্টমস থেকে বুঝে নেন সাকিব সহ তৎকালীন 7 এমপি। চট্টগ্রাম বন্দরের শেডে 52 গাড়ির ভবিষ্যৎ নিয়ে জটিলতা। এই ছিল দুপুরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।